হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। একটা সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর প্রায় 1 মিলিয়ন মানুষ কোলেস্টেরলের সমস্যায় ভোগেন। কিন্তু কোলেস্টেরল আমাদের শরীরে যে সেল মেমব্রেন আছে সেইটার কনসিস্টেন্সি বজায় রাখতে হেল্প করে, ভিটামিন ডি সংশ্লেষ করতে হেল্প করে, বাইল সল্ট সিনথেসিস করতে হেল্প করে। এই কোলেস্টেরলের উপস্থিতিতে আমাদের শরীরে নানা রকম স্টেরয়েড হরমোন প্রোডাকশন হয়। তো যে জিনিসটা আমাদের এত উপকার করছে, মানে যেটা ছাড়া আমরা মোটামুটি অচল, মানে আমাদের শরীর অচল, সেইটার জন্য আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে। তো আজকে মূলত জানবো যে কোলেস্টেরল বেড়ে যাওয়ার জন্য ঠিক কোন মোমেন্টে আমাদের এই সমস্যাটা হয়, কেন বেড়ে যায়, এবং যদি আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে। ডিটেলে জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিও আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশনে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। তো একদম প্রথমে জানবো কোলেস্টেরল ব্যাপারটা আসলে কি। কোলেস্টেরল ব্যাপারটা হচ্ছে একরকম ফ্যাট স্টেরল, মানে কোলেস্টেরল তো একটা ফ্যাট স্টেরল, যেটা একটা ওয়াক্সিস টাইপের, মানে মোম জাতীয় যে সাবস্টেন্সগুলো হয় সেই রকম ধরনের একটা সাবস্টেন্স, যেটা মূলত আমাদের লিভার প্রোডাকশন করে। কিন্তু আমাদের শরীর এই কোলেস্টেরলটা কেন প্রোডাকশন করে, তার প্রথম যে কারণ সেটা হচ্ছে আমাদের যে কোষ মেমব্রেন যেগুলো রয়েছে সেইটার কনসিস্টেন্সি বজায় রাখে এই কোলেস্টেরল। নেক্সট হচ্ছে আমাদের শরীরে যে বাইল সল্ট প্রোডাকশন হয়, যেটার জন্য আমাদের হজম হয়, সেই কাজটাও কিন্তু এই কোলেস্টেরলের জন্য হয়। এবং 3 নম্বর কারণ হচ্ছে আমাদের শরীরে যে ভিটামিন ডি সংশ্লেষিত হয় সূর্যালোকের উপস্থিতিতে, যেটার জন্য আমাদের শরীরে যে ফ্যাট সিনথেসিস হয় সেই কাজটাও কিন্তু এই কোলেস্টেরলের জন্য হয়। এইবারে কিছু লিপোপ্রোটিন থাকে। লিপোপ্রোটিন মানে হচ্ছে লিপিড আর প্রোটিন দুটো কম্বাইন্ড হয়ে একটা মলিকুল প্রোডাকশন হয়। সেই লিপোপ্রোটিনগুলো বেসিক্যালি কী করে, এই যে কোলেস্টেরলটা প্রোডাকশন হলো লিভারে, সেইটা আমাদের শরীরে যেখানে যেখানে দরকার, আমাদের শরীরের যে যে জায়গাতে দরকার সেই জায়গাতে তারা পৌঁছে দেয়, মানে ডেলিভারি বয়ের মতো কাজ করে। তো এই ডেলিভারি বয় লিপোপ্রোটিনগুলো কারা? এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এবং ভিএলডিএল ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। তো প্রথমে হলো এইচডিএল, যেটা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা গুড কোলেস্টেরল হিসেবেও পরিচিত। আমাদের শরীরে এই এইচডিএল এর পরিমাণটা মোটামুটি 60 mg/dl থাকা উচিত। এই এইচডিএল এর কাজ হচ্ছে আমাদের শরীরে যখন কোলেস্টেরলের যেখানে যেখানে প্রয়োজন সেটা পৌঁছে দেওয়া, এবং যখন এক্সেস হচ্ছে সেইটাকে লিভার পর্যন্ত আবার ফিরিয়ে নিয়ে যাওয়া, যাতে লিভার আবার সেটাকে ইউটিলাইজ করতে পারে। তো এটা অনেকটা রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্টেশনের মতো কাজ করে এইচডিএলটা। তো এইটাকে সবাই জানে যে গুড কোলেস্টেরল, এইটা আমাদের শরীরে যদি বেড়ে যায় তাহলে সেটাকে অনেক ভালো, অনেক বেটার বলে ধরে নেওয়া হয়। মানে সেই সব ক্ষেত্রে হার্ট অ্যাটাকের রিস্ক অনেক কম থাকে যদি আমাদের এইচডিএল মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে। এবং তারপরে হচ্ছে এলডিএল, যেটা লো ডেন্সিটি লিপোপ্রোটিন নামেও পরিচিত, এবং এইটা মূলত ভিলেন বা ব্যাড কোলেস্টেরল নামে পরিচিত। এইটা আমাদের লিভার থেকে কোলেস্টেরল আমাদের অর্গানে ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে প্রবাহিত করে নিয়ে যায়। এবং সমস্যাটা হয় যখন আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট ডিপোজিট হয়ে যায়, মানে অনেক ফ্যাট আমাদের শরীরে চলে এসেছে, আমরা অনেক জাঙ্ক খেয়ে ফেলেছি। তো তখন অবভিয়াসলি আমাদের শরীর তো সিগন্যাল দেয়, মানে আমাদের লিভার সিগন্যাল দেয় যে অনেক বেশি বেশি করে এলডিএল প্রোডাকশান করো, যাতে আমাদের শরীরের যে যে জায়গাতে কোলেস্টেরল প্রোডাকশান দরকার, কোলেস্টেরলের প্রয়োজন, সেখানে সেখানে যাতে কোলেস্টেরল পৌঁছে যায়। তো এই এলডিএলটা যখন বেড়ে যায় তখন সেটা ব্লাডের আর্টারির বিভিন্ন জায়গাতে ডিপোজিট হতে থাকে এই এলডিএলটা। তো তার ফলে কি হয়, মানে সেটা দীর্ঘদিন ধরে জমতে জমতে আর্টারিগুলো স্টিফ হয়ে যায়, এবং সেইটার যেহেতু ন্যারো হয়ে যাচ্ছে, মানে একটা যদি নলে দীর্ঘদিন ধরে ময়লা জমতে থাকে তো অবভিয়াসলি সেটার যে ওয়াটার ফ্লোটা সেটা কমে যাবে। তো এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয় যখন এলডিএল আমাদের আর্টারির বিভিন্ন জায়গায় জমে যায়। আমাদের শরীরে মোটামুটি 100 mg/dl থাকা উচিত, মানে তার কম থাকলেই ভালো, বেশি হয়ে গেলে সেটা আমাদের জন্য খুব ক্ষতিকর হয়। এরপর হচ্ছে ভিএলডিএল, যেটা ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন নামে পরিচিত, এবং এইটা এলডিএল এর থেকেও ক্ষতিকর এই জন্য কারণ এইটা বেড়ে গেলে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেড়ে যায়। এবং অন্য লিপোপ্রোটিনগুলোর মতো এটা কিন্তু কোলেস্টেরল অত হাই পরিমাণে সরবরাহ করে না। এইটা প্রায় 70% ট্রাইগ্লিসারাইডকে আমাদের কোষে কোষে পৌঁছে দেয়,
এবং ট্রাইগ্লিসারাইডের কাজও কিন্তু এগুলো কিন্তু ক্ষতিকর মানে টক্সিক কোনো জিনিস না, মানে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল এগুলো কিন্তু আমাদের শরীরে এনার্জি প্রোডাকশানে, নানা রকম হরমোন প্রোডাকশানে, মানে আমাদের কিন্তু এগুলো বেনিফিট করার জন্যই কিন্তু রয়েছে, আমাদের শরীরে প্রডিউস হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এক্সেস হয়ে যাচ্ছে তখন তো আমাদের শরীর বুঝতে পারছে না যে কী করবে। ট্রাইগ্লিসারাইড যেটা অ্যাকচুয়ালি আমাদের শরীরে এনার্জি দেওয়ার কথা, সেইটা যখন অনেক বেশি হয়ে যাচ্ছে সেটা আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক বাড়াচ্ছে, আমাদের নানা রকম শরীরে সমস্যা তৈরি করছে। এইবার হলো এই কোলেস্টেরল যখন আমাদের শরীরে এরকমভাবে বেড়ে যায় তখন কি কি সমস্যা হয়। অ্যাজ আ হোল পুরো বডির সমস্যা হয়, কারণ কোলেস্টেরল তো আমাদের মেটাবলিজমে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো যখন এই কোলেস্টেরলটা ঠিকঠাক করে বাইপাস হচ্ছে না, স্টোর হতে থাকছে, জমতে থাকছে, তখন আমাদের অ্যাজ আ হোল আমাদের বডির মেটাবলিজম ডিসরাপ্টেড হয়। নেক্সট হচ্ছে যখন আমাদের নানা রকম আর্টারিতে এই কোলেস্টেরল জমা হচ্ছে, এলডিএল জমা হচ্ছে, তখন কি হচ্ছে, তখন যেহেতু ঠিকঠাক করে রক্ত প্রবাহিত হতে পারছে না এবং এই আর্টারিগুলো ভীষণ স্টিফড হয়ে যাচ্ছে, তার যে ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে, তো তখন যেটা সমস্যা হচ্ছে যে আমাদের ঠিকঠাক করে রক্ত শিরা ধমনীতে পৌঁছতে পারছে না, সেই জন্য আমাদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে, আমাদের ব্রেন স্ট্রোকের প্রবণতা বাড়ছে। নেক্সট হচ্ছে যখন আমাদের গল ব্লাডারে এটা জমা হচ্ছে, মানে অনেক বেশি বেশি করে কোলেস্টেরল জমা হচ্ছে, তখন কি সমস্যা হচ্ছে, সেইটা কনভার্টেড হচ্ছে গল ব্লাডার স্টোনে, মানে গল স্টোন যেটাকে আমরা বলি। তো গল স্টোন হলে অবভিয়াসলি আমাদের হজমজনিত নানা রকম সমস্যা হয়, আমাদের কিডনির নানা রকম সমস্যা হয়। এটার সাথে ডায়াবেটিস মেলিটাসও কিন্তু লিঙ্কড। তো ডায়াবেটিসের সমস্যা, এই কোলেস্টেরলের সমস্যা যখন হয়, বা থাইরয়েডের সমস্যা হয়, লিউপাস ডিজিজ হয়, তো অ্যাজ আ হোল যখন কোলেস্টেরল বেড়ে যায় তখন আমাদের বাকি যে অর্গানগুলো সেগুলোও কিন্তু মানে ভীষণভাবে এফেক্টেড হয়। তো আমাদের শরীরে কোলেস্টেরল লেভেল বেড়ে যায় কেন, তার প্রথম যে কারণ সেটা হচ্ছে যখন আমরা প্রচুর পরিমাণে ফ্যাটি ফুড খাচ্ছি, ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, আনপ্রসেসড মিট, এই ধরনের যে খাবারগুলো আমরা যখন খাচ্ছি, আমরা অ্যালকোহল কনজিউম করছি, আমরা স্মোক করছি, বা নানা কারণে আমরা স্ট্রেসড আউট হচ্ছি, তো তখন নানা রকম হরমোনও ডিসরাপ্টেড হচ্ছে। এবং বিভিন্ন আমরা জাঙ্ক ফুড খাচ্ছি যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে ভর্তি, ট্রান্স ফ্যাটি অ্যাসিডে ভর্তি, তো আমাদের শরীরে সিগন্যাল যাচ্ছে যে বেশি বেশি করে কোলেস্টেরল বানাও, কিন্তু সেইটা ঠিক করে পাচিত হচ্ছে না। তো অবভিয়াসলি তখন আমাদের শরীরে অনেক বেশি কোলেস্টেরল ব্লাড স্ট্রিমে চলে আসছে। এবং এটার সাথে আরও একটা জিনিস লিঙ্ক, সেটা হচ্ছে যদি আমরা এক্সারসাইজ না করি, আমরা ওবেসিটির সমস্যায় ভুগি, আর যদি কারোর ফ্যামিলিতে এই কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে কিন্তু তারও এই সমস্যা আসার চান্সেস অনেক বেশি। তো এই কোলেস্টেরল বেড়ে যাওয়াকে মনিটর করবো কীভাবে? কোলেস্টেরল মনিটরিংয়ের জন্য একটা টেস্ট আছে যেটা লিপিড স্ক্রিনিং বলে, সেরামের। তো সেক্ষেত্রে টোটাল কোলেস্টেরল দেখা হয়, ভিএলডিএল দেখা হয়, এলডিএল দেখা হয়, এইচডিএল দেখা হয় এবং নন এলডিএল কোলেস্টেরল দেখা হয়। এবং আরেকটা যেটা করা হয় সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, মোটামুটি লিপিড প্রোফাইলে এইগুলো দেখা হয়। মনিটরিংটা কবে থেকে করতে শুরু করা হয়? যাদের ধরুন ফ্যামিলিতে সমস্যা আছে তাদের 18 বছর থেকেই প্রতি 5 বছরে এই লিপিড প্রোফাইল টেস্ট করা উচিত। আর যদি এরকম কোনো সমস্যা না থাকে মোটামুটি 35 ক্রস করার পরই করা উচিত, মানে প্রতি বছর আফটার 35। তো এটার রেমেডি কি? রেমেডি দুই রকম, কারণ একটা হচ্ছে যখন আপনার কোলেস্টেরল বেড়ে গেছে সেটাকে কি করে কন্ট্রোল করবেন, সেইটাকে কন্ট্রোল করার উপায় হচ্ছে যে আপনি ডক্টরের কাছে দেখাবেন এবং উনি আপনাকে মেডিসিন দেবে, সেই মেডিসিন নিয়ে আপনি আপনার কোলেস্টেরলকে কন্ট্রোল করবেন এবং আপনার ডায়েটকেও কন্ট্রোল করবেন। আর কোলেস্টেরল যাতে না হয় সেটার জন্য আপনি আগে করেই আপনার ডায়েটের দিকে কেয়ারফুল থাকতে পারেন এবং সেক্ষেত্রে প্রথমেই আপনাকে বাদ দিতে হবে জাঙ্ক ফুড, যেগুলো ফুল অফ স্যাচুরেটেড অ্যান্ড ট্রান্স ফ্যাটি অ্যাসিড, মানে তেলে ভাজা, দীর্ঘদিন ধরে একই তেলেই ভাজা হচ্ছে, তেল কমে আসছে, সেই তেলের মধ্যেই আরও তেল দিয়ে সেই তেলে ভাজা হচ্ছে, আদারওয়াইজ তো সেটা টেস্টি হয় না। তো এই ধরনের যে ফুড সেইগুলো কিন্তু ভীষণ ক্ষতিকর। নেক্সট হচ্ছে ফুল ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস, নেক্সট হচ্ছে বিভিন্ন রকম অ্যালকোহল প্রোডাক্ট, রেড মিট এবং নানা রকম প্রসেসড মিট, যেগুলো এই কোলেস্টেরল বেড়ে যাওয়ার জন্য কিন্তু খুব রেসপন্সিবল। তো আপনি কি করবেন? প্রথমেই হচ্ছে আপনার ডায়েটকে ভীষণভাবে ক্লিন করবেন। সেটার জন্য ফার্স্ট আপনাকে চুজ করতে হবে গ্রিন ভেজিটেবলস এবং লটস অফ ফ্রুটস। যখন আমি ফ্রুটসের কথা বলছি তখন কিন্তু আমি একদম ফ্রুট জুসের কথা বলছি না, আমি হোল ফ্রুটের কথা বলছি। কেন আপনি হোল ফ্রুট খাবেন সেইটা রিলেটেড অলরেডি আমার একটা ভিডিও আছে, চাইলে আপনি চেক করে নিতে পারেন।
এক্ষেত্রে আপনাকে ফাইবার জাতীয় খাবার প্রচুর খেতে হবে, আপনাকে নাটস খেতে হবে, বিনস খেতে হবে, হোল গ্রেন যে ফুডগুলো যেগুলো আছে সেইগুলো আপনাকে খেতে হবে, এবং আপনাকে যোগা করতে হবে, আপনাকে ওয়াক করতে হবে। যেখানে আপনার স্টেয়ার কেস আছে সেখানে আপনি লিফটকে অফ না করে আপনি স্টেয়ার কেসকে অফ করতে পারেন। আপনাকে মানে মোটামুটি একটা সপ্তাহে 150 মানে 150 মিনিট আপনাকে এক্সারসাইজের পেছনে দিতে হবে। সেটা যোগা হতে পারে, এরোবিক্স হতে পারে, ওয়াকিং হতে পারে, এনিথিং, কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ কিন্তু কোলেস্টেরল কমানোর জন্য ভীষণ 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 ভালো একটা রোল প্লে করে। এইটার সাথে যেহেতু হাইপার টেনশনও লিঙ্ক, তো সেই জন্য আপনাকে ইমিডিয়েটলি স্মোকিং, ড্রিঙ্কিংয়ের যে হ্যাবিট আছে সেইটাকে বন্ধ করতে হবে, এবং আপনাকে অবভিয়াসলি স্ট্রেস কমাতে হবে। যেসব খাবারগুলোতে হাই সোডিয়াম লেভেল আছে সেইগুলোর ইনটেক কম করতে হবে, এবং প্যাকেজ যে ফুডগুলো আছে, ফ্রায়েড ফুড, চিপস, বার্গার, মানে এই ধরনের যে খাবারগুলো আছে, পেস্ট্রি, সেইগুলো যদি আপনি হ্রাস টানেন, এই যেগুলো বললাম, এবং আপনার শরীরচর্চার দিকে আপনি কেয়ারফুল হন, তো সেইটা কিন্তু ড্রাস্টিক্যালি আপনার কোলেস্টেরলকে কন্ট্রোল করে দেবে। আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। যদি এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।